যে দেখা সাক্ষাৎ করার একটা ঘটনা সেটা ঘটতে দেওয়া হলো না। 200 জনকে, প্রায় 200 জন তারা গভর্নর হাউসে গেছিলেন, তাদেরকে রাজভবনে ঢুকতে দেওয়া হলো না। কারণ হিসেবে কি দেখানো হলো? কারণ হিসেবে দেখানো হলো যে ওখানে 144 ধারা আছে। আজকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, আমরা অবাক হয়ে পুলিশের দিকে তাকিয়ে থাকছি যে ঠিক পুজোর আগেই ওই এলাকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে ধর্ণা মঞ্চ তৈরি করে উনি ধর্ণা করলেন। তখন 144 ধারা কোথায় গিয়েছিল? 144 ধারা কি তখন হানিমুন করতে গেছিল? তখন কি ওখানে ছিল না? আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে 144 ধারা, তৃণমূল করতে গেলে 144 ধারা নেই। এই যে গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে, এটা গোটা দেশ দেখছে, পশ্চিমবঙ্গবাসীও দেখছে, এবং বাইরের লোকেরা তো হাসছে রীতিমতো। দেখুন, আপনারা জানেন যে একটি চিঠি বা জারি হয়েছে আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে, মাননীয় অরুণ সিং আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তার সই করা মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেবের আদেশ অনুসারে 4 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে, যার মাথায় রয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বর্তমানে লোকসভার সাংসদ। তার নেতৃত্বে উনি আছেন। আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ, তিনি আছেন। তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন। এই 4 জনের যে কমিটি, সেই কমিটি আসছে, খুব তাড়াতাড়ি তারা আসবে। আগামীকালই তারা আসার চেষ্টা করছিল, সম্ভবত আগামীকাল হচ্ছে না, আগামী পরশু তারা সম্ভবত, আমার সাথে বিপ্লবদার একবার কথা হয়েছে, রাতে ডিটেলসে কথা হবে। রাত্রিবেলা মানে আমি আপনাদেরকে কালকে সকালে জানাতে পারবো এক্সাক্ট টাইমিং কখন। খাস কলকাতাতে শুট আউটের ঘটনা, অন্যদিকে মালদা, বসিরহাট, সেখানেও একই পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, অন্তত আজকে সকালবেলায় কলকাতায় যেটা কলকাতার ছবিটা হচ্ছে গতকাল মধ্যরাতে গুলি, আজ আরেক জায়গায় শুট আউটের ঘটনা। দেখুন, এই ব্যবসায়ীকে ধরে গুলি করা হোক বা বিগত কয়েকদিনে কলকাতা সংলগ্ন যে বৃহত্তর কলকাতা যাকে বলা হয়, তার সোনার দোকানে ডাকাতি হোক, এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে রাজ্যে ল অ্যান্ড অর্ডার নেই। এবং এই যে ঘটনাগুলো, এটা হচ্ছে এক্সটর্শন র্যাকেটের। যে 8 জন মিলে ঘিরে ধরে ব্যবসায়ীকে যে গুলি করা হয়েছে, আমার মনে হচ্ছে সেই 90-এর দশকে মুম্বাইয়ে যেমন একটা এই দাউদ ইব্রাহিম এবং অন্যান্য গ্যাংয়েদের দৌড়াতে একটা এক্সটর্শন র্যাকেট ছিল, অর্থাৎ তোলাবাজির র্যাকেট ছিল, যে আপনি টাকা না দিলে আপনার উপর আক্রমণ হবে, আপনাকে মেরে ফেলা হবে, আপনার প্রাণহানি হতে পারে, ভয় দেখিয়ে বিজনেসম্যানদের কাছ থেকে পয়সা তোলা হবে। সেইটাই কলকাতাতে এখন চলছে বা শুরু হয়ে গেছে, এবং অদ্ভুতভাবে আমাদের রাজ্য সরকার নির্বিকার হয়ে দেখছে। সম্ভবত এই তোলাবাজির টাকা থেকে পুলিশ এবং রাজ্য সরকারের যারা মাথা আছে তারা পয়সা পায় বা ভাগ পায়। সর্বভারতীয় যে পরীক্ষা সেই নিয়ে একটা খুবই বিচ্ছুরি জায়গা একটা অবজারভেশন করেছে। প্রাপ্তবর্ষ শিক্ষামন্ত্রী বলছে যে প্রথম পরীক্ষাতেই এরকম, মানে আবার ফিরিয়ে দেওয়া হোক মেডিকেলটা রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া। এখন দত্তবাবুর কথা শুনে মনে হচ্ছে যে সূচ দেখে চালনির ফুটো, সেরকম আর কি অবস্থা, বা চালন দেখে সূচের ফুটো, সেরকম অবস্থা। মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই মাধ্যমিক বলে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তো তাদের আমলে কি হতো তো সেটা দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে, আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয়, সব জেলে যাবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টও সেটা পরিষ্কার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে বিষয়টি এসছে, 1563 14 লাখ পরীক্ষার্থীর মধ্যে 1563 ছাত্রছাত্রীর সমস্যা। তারা 6টি স্কুলে ছিলেন, তাদের যে সেট কোশ্চেন খোলার কথা অন্য সেট কোশ্চেন খুলে ফেলেছে, সেটা তো সেই স্কুলের টিচারদের ভুল। তো 4 জন্য 1563 জনকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, সেটাও সুপ্রিম কোর্টের রায় অনুসারে দেওয়া হয়েছে। এখন সুপ্রিম কোর্ট বলছে দেওয়ার দরকার নেই, তাদেরকে 2টো অপশন দেওয়া হচ্ছে, হয় তারা একবার পরীক্ষা দেবে 23 তারিখে, অথবা পুরোনো নাম্বার যেটা আছে উইদাউট গ্রেস মার্কস সেটাকে মেনে নেবে। তাদের সমস্যার সমাধান হয়ে গেছে। কোশ্চেন লিকের এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমাদের বিরোধী রাজনৈতিক দল, এমনকি বেশ কিছু কোচিং ক্যাম্প, যারা কিন্তু এই রিট পিটিশন করেছে,
এটাও একটু ভাবার বিষয়। আমি সমাজের যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্টজন আছেন, তাদেরকেও ভাবতে বলবো যে এই কোচিং সেন্টারগুলোর ইন্টারেস্ট কেন, এটাও মনে হয় আমাদের একবার আলোচনার মধ্যে বিষয়বস্তুতে আসা উচিত, বিশেষ করে যারা একাডেমিশিয়ান আছেন তাদের কাছে আমি অনুরোধ করব। কিন্তু রাজ্যের হাতে ফিরিয়ে দিলে কি সমস্যার সমাধান হবে? যারা মাধ্যমিক চালাতে পারছে না তারা নিজের মতো সেন্সিটিভ পরীক্ষা কিভাবে চালাতে পারে? মাধ্যমিকে কোশ্চেন লিক হচ্ছে। এবারও আমি টুইট করেছিলাম যে সময় ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে কোশ্চেন ঘুরে বেড়াচ্ছিল মার্কেটে। এখন তো আর নিট এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেই পরীক্ষা যদি পার্থবাবুকে দেওয়া হয় তো পার্থবাবুর থেকে বেশি টাকার স্তূপ পার্থবাবুর পেটে পাওয়া যাবে। রাজ্যপাল যাওয়ার সময় এগিয়ে এসেছে। দেখুন, পার্থবাবু সিপিএম থেকে অর্থাৎ বামপন্থী থেকে তৃণমূল কংগ্রেস হয়েছে, এবং এইটা প্রমাণ দেওয়ার জন্য যে আমার পূর্বপুরুষ একসময় বাদল ছিল, যেরকম আমরা চলতি কথায় বলি আর কি, তো ওনাকেও তো প্রমাণ দিতে হয়। সেখানে উনি কতগুলো শব্দ মুখস্থ করেছেন বামপন্থীদের কাছ থেকে বা বামপন্থী আমল থেকে। ব্রাহ্মণিক্যাল পেট্রিয়ার্কি, বৈদিকীকরণ, সেগুলো বারবার উনি রিপিট করেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন। তাহলে ওই বুদ্ধিজীবী মহলে ওনার নাটক জগতে ওনাকে একটু ছোট জাতের মনে করা হবে, সেই জন্য এই ধরনের অনেক কথা বলেন। আনন্দ বোস এখনো পর্যন্ত মাননীয় গভর্নর আমাদের যা যা কাজ করেছেন, কোনো কাজকে ব্রাত্যবাবুরা হাইকোর্টে গিয়ে বা সুপ্রিম কোর্টে কোথাও গিয়ে ভুল প্রতিপন্ন করতে পারে। তো আমাদের মহামান্য রাজ্যপাল যদি সঠিক পদক্ষেপ পালন করে থাকে তাহলে ওনার কিছু করার নেই। উনি ফালতু হাওয়া গরম করার জন্য করছেন। উনি যদি চায় নিজের বংশবদ্ধদেরকে উনি উপাচার্য বানান, এই সরকার তো উপাচার্যদের স্ট্যাটাস কমিয়ে দিল। আমি অবাক হয়ে দেখেছি, এমন এমন লোককে উপাচার্য করা হয়েছে যাদের উপাচার্য হওয়ার যোগ্যতা নেই, যারা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, পরবর্তী সময় টিচার হিসেবে চান্স পায়নি, পরবর্তী সময় তাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে। আমি উদাহরণ দিচ্ছি, সুবীরেশ বাবু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। উনি গৌরবঙ্গে কয়েকবার অ্যাপ্লাই করে চান্স পাননি। একাডেমিক্স ভালো না, আমি পরিষ্কার বলছি, একাডেমিক্স ভালো না, কোনোভাবে চান্স পাওয়ার কথা না। বিভিন্ন অফিসার পদে আবেদন করে চান্স পাননি। পরে উনি উত্তরবঙ্গের ভিসি হয়ে তার পদাধিকার বলে গৌরবঙ্গের কে ভিসি হবে, তার যে কমিটি, তার কমিটির মেম্বার হয়ে গেছে। অর্থাৎ আমি যে চাকরি পেলাম না, আমি ক্লার্কশিপের পরীক্ষা দিয়ে পেলাম না, পরে WBCS কে পাবে না তার জন্য আমাকে নিয়োগ করে দেওয়া হবে। এই বাত্যবাবুদের আমলে এগুলো হয়েছে। শিক্ষাটাকে তো মোটামুটি জলাঞ্জলি দিয়ে দিয়েছে, অন্তর্জলি যাত্রা চলছে এখন শিক্ষা। আজকে হারোয়াতে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন এই ধরনের ছবি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অহরহ পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের জয়নগর থেকে শুরু করে হারোয়া থেকে শুরু করে বসিরহাটের ভয়ঙ্কর অবস্থা। আমার নিজের গাড়ি আক্রমণের মুখে পড়েছিল। কেন্দ্রীয় বাহিনীকে চুপ করে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কোনো কাজ করানো হচ্ছে না, লাঠিচার্জ পর্যন্ত করানো হচ্ছে না, এবং এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেন 26-এ যেন তৃণমূল ওয়াক ওভার পেয়ে। তৃণমূল যদি ভেবে থাকে যে এইভাবে তৈরি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে অত্যাচার করে বিজেপিকে চুপ করিয়ে দেবে, বিজেপির কর্মীদেরকে বাধ্য করবে বিজেপি ছাড়ার জন্য বা বিজেপি না করার জন্য, তাহলে আমি পরিষ্কার বলে দিচ্ছি, মুখ্যমন্ত্রী মূর্খের স্বর্গে বাস করছে। 26-এর আগে বিজেপি আরো বেশি শক্তিশালী হয়ে 26-এ তৃণমূল কংগ্রেসকে আমরা পরাজিত করব। সুগন্ধদা, রাজ্যের আমলারা বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এর প্রধান অমিত মালভিয়া আমলারা নিয়মিত মমতার পদক্ষেপের বিষয়ে আমাদের জানাচ্ছেন। নবান্নে যে ক্লোজ ডোর বৈঠক হয়েছিল সেখানে মোবাইল নিষিদ্ধ ছিল, সেই বিষয়টি উল্লেখ করেও কটাক্ষ করলেন অমিত মালভিয়া। আপনাদের সঙ্গে কি সত্যি যোগাযোগ রাখেন আমলারা? উনি যে বক্তব্য রেখেছিলেন। দেখুন, আমলারা যোগাযোগ রাখতেই পারেন, অসুবিধে কি আছে? বিরোধী দলের সাথে আমলাদের কেন যোগাযোগ থাকতেই পারে, না থাকার কি আছে? এর সঙ্গে একটা লাইন সংযোজন, যে খেজুরির অশান্তি যদি বন্ধ না হয় তাহলে বাইরে বিজেপিকে কে বাঁচাবে আমরা দেখেন। দেখুন, আমরা চাই যে কোথাও অশান্তি না হোক, খেজুরি হোক বা দক্ষিণ 24 পরগনা হোক বা উত্তর 24 পরগনার হারোয়া হোক, যে কোনো জায়গা হোক। তৃণমূল কংগ্রেসের কাছে আমার অনুরোধ যে আপনারা 29টা সিট পেয়েছেন, ভালো কথা। কীভাবে পেয়েছেন না পেয়েছেন আমি ওতে যাচ্ছি না, সময় এলে পরে তখন আমরা দেখে নেব, আমরাও সিট পাইয়ে দেখিয়ে দেব, তখন কথা হবে। কিন্তু তার আগে এই যে বাতাবরণ, 28টি রাজ্যে ভোট হলো, কোথাও কোনো হুমকি নেই, চমকানো নেই,
কারো বাড়িতে একটা ইট পড়েনি। পশ্চিমবঙ্গে একমাত্র এক্সেপশন। এটা কেন হবে? আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো কথায় কথায় এগিয়ে বাংলা বলেন, এটা কি এগিয়ে বাংলার নিদর্শন? রাজনৈতিক হিংসা কি কোনোভাবে কাম্য? এবং আমি অদ্ভুত এবং অবাক হয়ে যাই যখন বুদ্ধিজীবীরা মাঝে মাঝে বেরিয়ে এসে ভোটের আগে বলেন বিজেপি, নো ভোট টু বিজেপি। তারা এই ধরনের হিংসাকে কিভাবে সমর্থন করে? আমি জয় গোস্বামী থেকে শুরু করে তাদের সকলকে যারা ভোটের আগে এই ধরনের কথা বলেন তাদেরকে এই প্রশ্নটা করতে চান, সমাজের যারা বিশিষ্ট জন আছে, আপনারা কি সাপোর্ট করেন যে বিজেপি করার জন্য কারো স্ত্রীর সাথে শ্লীলতাহানি হোক বা কারো স্ত্রী ধর্ষিতা হোক? তাহলে তো আপনাদের সাথে যারা আইএসআইএস মানসিকতার লোক বা আইএসআইএস কে যারা সমর্থন করেন, তাহলে আপনাদের সাথে তাদের কোনো পার্থক্য নেই, বিন্দুমাত্র পার্থক্য নেই। এই যদি মানসিকতা হয় তাহলে সেই রাজ্যের আর কি হবে? এই রাজ্যের গঙ্গা প্রাপ্তি হবে যতক্ষণ তৃণমূল আছে। কুণাল ঘোষ এখন ওনার ভাট বকা অভ্যেস, বহুদিনের অভ্যেস, ত্যাগ করা তো অত সহজ নয়। মাঝে মাঝেই বকেন। ওনাকে বলুন সুদীপদার সাথে একটু ভালো করে গিয়ে চা খেয়ে আসতে। হঠাৎ তৃণমূল নিট নিয়ে তো আক্রমণ সারার চেষ্টা করছে, কারণ আপনারা শিক্ষা দুর্নীতি ফাঁস করেছেন বলে। দেখুন, তৃণমূল চাইছে একটা হাল্লা করে শিক্ষা দুর্নীতি থেকে তৃণমূল কংগ্রেসে যেরকম বদনাম হয়েছে সেরকম বিজেপি কিছু একটা করার জন্য। কিন্তু বিজেপির তো আমরা আমাদের যে সিস্টেম 100% স্বচ্ছ সিস্টেম, আমরা কোর্টের রায়, কোর্ট যা বলবে অক্ষরে অক্ষরে সেটা পালন করি। আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেবও পরিষ্কার বলে দিয়েছেন, কোর্ট যেভাবে ডাইরেকশন দেবে আমাদের সরকার সেইভাবে টোটাকে ফলো করবে। এবং মনে করবেন যে নিচের সমস্ত বিষয়টি কিন্তু 1563 জন ছাত্রছাত্রী, 24 লক্ষ পরীক্ষার্থী, কত পার্সেন্টেজ হয় আপনারা বুঝতে পারছেন। অর্জুন সিং আজকে নৈহাটিতে গেছিলেন পোস্টপোল ভায়োলেন্সে যারা আক্রান্ত তাদেরকে দেখতে। সেখানে গিয়ে তিনি কমিশন এবং পর্যবেক্ষক, কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা কমিশনে, তাদের বিরুদ্ধে তিনি বলেন যে কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ ব্যর্থ, পক্ষপাতদুষ্ট, অবজারভাররা ব্যর্থ হয়েছেন, তাদের ঘরের মধ্যে বসিয়ে মদ খাওয়ানো হয়েছে। কেন্দ্রের কমিশন, কেন্দ্রের পর্যবেক্ষক, কেন্দ্রের বাহিনী তারাই নিরপেক্ষ নন, এমনটাই অভিযোগ করছেন আপনাদের প্রার্থী। দেখুন, বহু জায়গা থেকে এবার আমাদের কেন্দ্রীয় বাহিনীর অ্যাক্টিভিটি নিয়ে অভিযোগ এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের নিয়ম যা আছে সেই নিয়মগুলোই এমন যে যদি কোনো অফিসার নিরপেক্ষ না হয়, অফিসার মধ্যে আরও আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য প্রশাসনিক কাজের জন্য আর সুরক্ষা সংক্রান্তের জন্য এসপি, আপনি কেন্দ্রীয় বাহিনী দিয়েও কিছু করতে পারবেন, অবজারভার দিয়েও করতে পারবেন। আমি তার নিজে তার উদাহরণ, আমি জেতার পর আমার 10টা মেশিন রিকাউন্টিং করানো হয়েছে। অবজারভাররা বলেছেন হোয়াই আর ইউ ডুইং দিস, আপনি কেন করছেন? আপনি প্রতি রাউন্ডে ডিএম নিজে সই করেছে রেজাল্টে এবং বলেছেন দেয়ার ইজ নো ডিসক্রিপেন্সি, সব ক্লিয়ার আছে। বলছি তোমার সই করার উপরে আমরা সই করে সার্টিফাই করেছি যে প্রতি রাউন্ডে গণনা ঠিক হয়েছে, এখন তুমি বলছো গণনা ঠিক হয়নি, 10টা মেশিন আবার কোনো। বাট ইট ইজ আরোর প্রেরোগেটিভ। নির্বাচন কমিশনের যে হ্যান্ডবুক আছে তাতে লেখা আছে যে আরও যা বলবে সেটাই সেক্ষেত্রে গণ্য হবে, আরও জোর করে করা যাবে। তো যতক্ষণ না পর্যন্ত, দেখুন ঠিক আমরা বিজ্ঞানে পড়েছিলাম না, ছোটবেলায় রচনা লিখতাম আমরা বাংলা মিডিয়ামে যারা পড়েছি, যে পারমাণবিক শক্তি আশীর্বাদ না অভিশাপ, তো সেরকম একজন আমলাও হচ্ছে, আশীর্বাদও হতে পারে, অভিশাপও হতে পারে, যে কোনো শক্তি। দুর্গাপুরে তৃণমূল প্রার্থীরা কিভাবে দেখছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস এবার হয়তো 29টি সিট জিতে গেছে কোনোভাবে, কিন্তু আমি আপনাদেরকে বলছি তৃণমূলের বাস্তবিক মাটিতে সেই অবস্থা নেই। আইপ্যাকের যে রোল, সেই রোল পুলিশ প্রশাসনকে দিয়ে অনেক কাজ করানোর ফলে তৃণমূল এই ফল পেয়েছে। যদি সময় যেতে দিন, তৃণমূল কংগ্রেসের ভেতরে নিজেদের ভেতরে এতটা ফাটল এবং সেই ফাটল এত চওড়া যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দল কতটা কি যেতে পারবে বা কত দূর যেতে পারবে আমার যথেষ্ট সন্দেহ আছে। অলরেডি তো পিসি ভাইপোর মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে, উজাড় হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসে কি হয়, একটা লবির প্রার্থী হলে অন্য লবি তো যোগাযোগ রাখে। 19 হয়তো অরূপ বাবুর সাথে যোগাযোগ ছিল, এখন অন্য কারোর সাথে যোগাযোগ আছে। গত রাতে 7 জনের বিরুদ্ধে মামলা রুজু করলো সিবিআই। উত্তরপ্রদেশের সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিয়ে কম সময়ে দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ ও তছরূপ করার অভিযোগ। উখানি সংস্থা তার দুটিরই মালিক কেডি সিং তো তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তো
তাকে তৃণমূল টিকিট দিয়েছিল। এরকম প্রচুর মানুষকে তৃণমূল কংগ্রেস টিকিট দেয়। আমরা বাংলায় শুনেছি রতনে রতন চেন, বাকির লাইনটা আপনারা জানেন। সুকান্তদা, আবাস প্লাসের টাকা দেওয়ার কাজ শুরু হবে ডিসেম্বর মাস থেকে, আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, কিন্তু নতুন করে আবার সমীক্ষা হচ্ছে, অথচ তো কেন্দ্রের কাছে একটা লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল 11,36,000 আবেদনকারী, আবার নতুন করে সমীক্ষা করছে। এখন তৃণমূল কংগ্রেস নতুন করে নিজের ক্যাডারদেরকে বাই পাইয়ে দেওয়ার জন্য এগুলো ড্রামা করছে, নাটক করছে। তৃণমূল কংগ্রেস কোথা থেকে টাকা দেবে জানি না, আমার যতদূর ধারণা কেন্দ্র টাকা দিলে সেই টাকাটাই নিজেদের টাকা বলে চালানোর চেষ্টা করে। তাদের শপথের বিষয়ে পরিষদীয় দপ্তর বরাবর চিঠি দেয়, কিন্তু এবার পরিষদীয় দপ্তর চিঠি না দিয়ে বিধানসভা দিচ্ছে। অনেকে বলছেন যে রাজভবনকে এড়িয়ে যাচ্ছে নবান্ন। দেখুন, সংবিধানকে মানার কোনো দায়বদ্ধতা তো তৃণমূল কংগ্রেসের নেই, সংবিধানকে এরা মানেও না। এরা নিজেদেরকে একটা আলাদা এন্টিটি মনে করে, ভারতবর্ষের বাইরের এন্টিটি মনে করে। তো পশ্চিমবঙ্গবাসীকে আগামী দিনে সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় 26-এ পশ্চিমবঙ্গবাসী সিদ্ধান্ত, কিন্তু তার কোনো প্রতিফলন আপনারা রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন না। এত মৌ করলেন, মৌ পাকলো কি পাকলো না, মহুয়া জমলো কি না মৌতে। বলছেন যে ফল খারাপ হয়েছে যে সমস্ত এলাকায়, সেখান থেকে চেয়ারম্যানগুলোকে বদল করা হয়েছে, এসডিজি করা হয়েছে, আসানসোলে করা হয়েছে। এর সঙ্গে ফলের সম্পর্ক আছে নাকি না এমনি তৃণমূল কংগ্রেসের নিজেদের গোষ্ঠী? তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে পারমুটেশন কম্বিনেশন পরিবর্তন করে। তুই বেটা কিছুদিন খেলি, যা এবার অন্য একজন খেতে সবাইকে খেতে দিতে হবে। পথ তো একটা, এসডিজি থেকে চুরি করতে হবে, কতদিন একজন চুরি করবে, তো আর একটা চোরকে বসাবে। চোরেদের রোটেশন হয় এগুলো, যে কে কতটা চুরি করবে এবং চুরি করার পার্সেন্টেজ উপরে কতটা পৌঁছচ্ছে তার উপর নির্ভর করে চোরের পথ কতক্ষণ স্থায়ী হবে। আপনার যে সোশ্যাল মিডিয়ায় এই কয়েকদিনে যখন আপনি দিল্লিতে শপথ নিয়েছিলেন, সেই সময় পর্যন্ত দেখা গেছিল যে আপনাদের দলের কর্মীরা তারা কার্যত প্রায় শিবির তৈরি করে তারা নেতৃত্বের সমালোচনা শুরু করেছিলেন। বিজেপি একটি দল এবং সেই দলকে সবাই মিলে একত্রিত হয়ে নেতৃত্ব দিচ্ছে। তো সবাই সাময়িক নেতৃত্বে বিজেপি কাজ করে। সোশ্যাল মিডিয়ায় দুটো চারটে কথা লিখে কাজের কাজ কিচ্ছু হয় না। সাময়িকভাবে মনের একটা আনন্দ হয়, সেই আনন্দ ক্ষণস্থায়ী। এক একজন আপনারা নিজেরাও দেখবেন যারা লিখছেন তাদের কমেন্ট 5 জন 10 জনের বেশি কেউ পড়ে না, তার থেকে বেশি আপনাদের স্ট্যাটাসও নেই। তো অতএব এগুলো না লেখালেখি করে নিজেদের কাজটা যদি আমরা ঠিক মতো করি তাহলে ফল পেতে। লাস্ট একটা কোশ্চেন আছে, এই রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে বারবার কথা বলেছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর আপনি এই রাজ্যে শিক্ষা দুর্নীতি নিয়ে স্টেপ নেবেন অথবা কি পরিকল্পনা রয়েছে? দেখুন, শিক্ষা এখানে তো দুর্নীতির শেষ নেই। এক তো রিক্রুটমেন্ট দুর্নীতি, তাতে কোর্টের আদেশে, মহামান্য আদালতের আদেশে নির্দেশে সেখানে তদন্ত চলছে, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলছে। আমি গতকালই আমার ডিপার্টমেন্টে আধিকারিকদেরকে নিয়ে বসেছিলাম এবং তাতে মিড ডে মিলের সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলে তাদেরকে আমি বলেছি সিবিআই এর কাছে একটা চিঠি লিখতে, কারণ সিবিআই মিড ডে মিলের যে দুর্নীতি তা নিয়ে তদন্ত করছিল। সেই তদন্তের বর্তমান স্ট্যাটাস কি, সেই সিবিআই তদন্ত কতদূর এগোলো, কি হলো, তারা রেজিস্টার করেছে কেস, এই অবধি আমাদের কাছে ডকুমেন্টেশন আছে শিক্ষা দপ্তরে। পরবর্তী কি হয়েছে না হয়েছে, না হলে কেন হয়নি, কবে হবে, এই বিষয়ে আমি সমস্ত তথ্য নেওয়ার জন্য আমার আধিকারিকদেরকে বলেছি। এটা কি শুধু বেঙ্গলে নাকি অল ওভার ইন্ডিয়া? না, মিড ডে মিলের তো শুধুমাত্র সিবিআই তদন্ত বাংলায়, অন্য কোথাও হচ্ছে না। অন্য রাজ্যগুলো এতটা চামারে পরিণত হয়নি যে বাচ্চাদের খাবার চুরি করে খাবে, এটা একমাত্র তৃণমূলের পক্ষেই সম্ভব।